প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। প্রতিদিনের রবীন্দ্রনাথের আরও একটা নতুন পর্ব। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। নারী মানেই অর্ধেক আকাশের লড়াই, নারী মানেই কোথাও একটা শুধুমাত্র নারীর টান, নারীর বন্ধন তা নয়, পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত কিছু, অর্থাৎ সংসারের হেঁসেল থেকে শুরু করে সংসারের অর্থনৈতিক পরিকাঠামোর অর্ধেক দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া। এই সমস্ত কিছু ভাবনা, পরিকল্পনা শত বর্ষ আগে যিনি করে গিয়েছেন বা নারীকে তার স্বক্ষেত্রে জিতিয়ে দিয়ে গিয়েছেন, তিনি রবি ঠাকুর। আর আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথে আমাদের বিষয় রবীন্দ্র সাহিত্যে প্রতিবাদী নারী। কিন্তু সবসময় প্রতিবাদ তো আর মারকাটারি হয় না, সবসময় প্রতিবাদ তো আর বিক্ষোভ আন্দোলনের রূপ পায় না। কিন্তু রবি ঠাকুর প্রতিবাদের যে পরিভাষা আমাদেরকে শিখিয়েছেন তা নিয়ে আমরা কথা বলবো। আর আজকে প্রতিদিনের রবীন্দ্রনাথে আমাদের সঙ্গে যিনি শিল্পী রয়েছেন, নতুন করে তার পরিচয় করিয়ে দেওয়ার, তার নাম, এই সমস্ত কিছু বলার আগে তার গানই যথেষ্ট। কারণ আবারও আজকে আমাদের সঙ্গে রয়েছেন শুভময় সেন, শিল্পী শুভময়দা। আমি শুভময়দাকে স্বাগত জানাবো, সুপ্রভাত জানাবো। আজকের দিনটাও তোমার গানে গানে এবং তার সঙ্গে কিছু কথায় আপনাদের সহযোগিতায় আমরা চাইছি যাতে প্রত্যেকটা দিন রবি ঠাকুরকে আমরা আমাদের নিজেদের মধ্যে যাপন করতে পারি। আর এখান থেকেই গান শুরুর আগে এই গানকে যারা প্রাণ দেন প্রত্যেক দিন, কারণ এই সুর, তাল, লয়, ছন্দ সমস্ত কিছুর মেলবন্ধন, আমাদের সঙ্গে যারা বাদ্যযন্ত্রের সঙ্গত করেন মিউজিশিয়ানস দাদারা, তাদেরকে স্বাগত জানাবো, সুপ্রভাত জানাবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে কিবোর্ডে অভিজিৎ দা রয়েছে, তবলায় মৃগাঙ্ক দা এবং অক্টোপ্যাড ও পার্কেশনে বিক্রম দা রয়েছেন। তাছাড়াও শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর সমস্ত আমাদের যারা সহযোদ্ধা রয়েছেন, টিম ওয়ার্ক করি আমরা, সকলকে নিয়ে একসঙ্গে চলুন গানে গানে শুরু করি আজকের পর্ব। যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে যায় যেন মোর সকল গভীর আশা প্রভু তোমার কানে, তোমার কানে, তোমার কানে। চিত্ত মম যখন যেথা থাকে, সারা যেন দেশে তব ডাকে, যত বাঁধন সব টুটে গো যেন প্রভু তোমার টানে, তোমার টানে, তোমার টানে। রে ভিক্ষা ভরা থালি এবার যেন নিঃশেষে হয় খালি, অন্তর মোর গোপন
প্রভু তোমার দানে, তোমার দানে, তোমার দানে। হে বন্ধু মোর, হে অন্তরতরু, এ জীবনে যা কিছু সুন্দর, হে বন্ধু মোর, হে অন্তরতরু, এ জীবনে যা কিছু সুন্দর, সকলি আজ বেজে উঠুক সুরে প্রভু তোমার গানে, তোমার গানে, তোমার গানে। ধায়ে যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে, তোমার পানে। বাংলা সাহিত্যই শুধু নয়, বিশ্ব সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময়োত্তীর্ণ লেখক যার সাহিত্যকর্মের সূচনা লগ্ন থেকে সমাপ্তিকাল পর্যন্ত লেখায় নারীর বৈচিত্র্য, নারীর বিচিত্র জীবন পরিচয় ও তাদের বিবর্তিত রূপ অঙ্কিত হয়ে এসেছে। পুরুষতান্ত্রিক সমাজে নারীর অবস্থান, নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ, তার অপমান, অনাদর, অবমাননা, সুখ, দুঃখ, বঞ্চনা এবং সেই সঙ্গে তার প্রতিক্রিয়া, প্রতিবাদ, আত্মপ্রতিষ্ঠার লড়াই, আত্মমর্যাদা ও আত্মসম্মান, এই সমস্ত কিছুই যেন প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথের অসংখ্য ছোট গল্প উপন্যাসে। বলা ভালো, রবীন্দ্রনাথের হাত ধরেই বাংলা সাহিত্য পেয়েছে অবিস্মরণীয় সব নারী চরিত্র। তার সৃষ্ট নারী শুধুই মমতাময়ী, কোমলমতি, স্নেহশীল কিংবা প্রেমিকা নয়, বরং অনেক সময় সেই সব নারী চরিত্র নীতির প্রশ্নে যথেষ্ট আপোষহীন। রবীন্দ্রনাথ তার সমসাময়িক অনেক লেখকদের চাইতে ভিন্নভাবে নারী চরিত্র এঁকেছেন। যেখানে কবি সাহিত্যিকরা নারীকে তাদের কাব্য প্রেরণা অংশ হিসেবে দেখেছেন, নারীকে পুরুষের ছায়া মাত্র ভেবেছেন, সেখানে তিনি নারীকে তুলে এনেছেন তার সাহিত্যকর্মের কেন্দ্রীয় চরিত্রে। 19 শতকে যেখানে নারীর অধিকার প্রায় অকল্পনীয়, সেখানেই রবীন্দ্রনাথ নারীকে উপস্থাপন করেছেন স্বাধীনচেতা, প্রগতিশীল, প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন করে। তবে সেক্ষেত্রে রবীন্দ্র গবেষকদের মতে ব্যক্তিজীবনে ঠাকুরবাড়ির নারীদের মধ্যেই এমন স্বতন্ত্র বৈশিষ্ট্য দেখেছিলেন বলেই তার সৃষ্ট নারী চরিত্রের মধ্যে কাদম্বরী, জ্ঞানদানন্দিনী, স্বর্ণকুমারী, সরলা ঘোষাল, ইন্দিরা দেবী, তার স্ত্রী মৃণালিনী দেবী, কন্যা মাধুরীলতা, রেণুকা, মীরা দেবীর ছায়াও প্রতিফলিত হয়েছে অনেকাংশে। আর ওই যে শুরুতে বলছিলাম, প্রতিবাদ মানেই মার্কাটারি, বিক্ষোভ, আন্দোলন, এর বাইরে বেরিয়ে প্রতিবাদের যে স্ব ক্ষেত্রগুলো রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার ছোট গল্প, উপন্যাস, নাটকের মধ্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, সেভাবেই হয়তো নারীকে প্রতিবাদী করে, নারীকে আপোষহীন করে জিতিয়ে দিয়েছেন রবি ঠাকুর। এরপর আবারও গানে ফিরব। এরপর কি গান? চলো। সন্ধ্যা হলো গো ও মা, সন্ধ্যা হলো, বুকে ধরো অতল কালো স্নেহের মাঝে, ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো। সন্ধ্যা হলো গো ও মা,
ফিরিয়ে নে মা, ফিরিয়ে নে গো, সব যে কোথায় হারিয়েছে গো। ফিরিয়ে নে মা, ফিরিয়ে নে গো, সব যে কোথায় হারিয়েছে গো। ছড়ানো এই জীবন তোমার আধার মাঝে, হোক না জড় সন্ধ্যা হলো গো ও মা। আর আমারে বাইরে তোমার কোথাও যেন না যায় দেখা, তোমার রাতে মিলাক আমার জীবন সাজের রশ্মি রেখা। আর আমারে বাইরে তোমার কোথাও যেন না যায় দেখা, তোমার রাতে মিলাক আমার জীবন সাজের রশ্মি রেখা। আমায় ঘিরি আমায় চুমি কেবল তুমি, কেবল তুমি আমার বলে যাচ্ছে মা। তোমার করে সকল হর সন্ধ্যা হলো গো ও মা। সন্ধ্যা হলো বুকে ধরো অতল কালো স্নেহের মাঝে, ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো সন্ধ্যা হলো ও মা। অনেকেই বলেন যে নারী চরিত্র বেজায় কঠিন, কিন্তু এই সমস্ত কিছুর মাঝে দেখুন এখন তো অর্ধেক আকাশের লড়াইটা আরও প্রকট। আজকের দিনে দাঁড়িয়ে এই আলোচনা বা রবীন্দ্র সাহিত্যে প্রতিবাদী নারী, এই কথা আমরা আলোচনা করছি বা আলোচনায় এনেছি, অনেকগুলো দিক থাকতে পারে। একদিকে পুজোর মাসে আমরা চলে এসেছি এবং আজ থেকেই মোটামুটি এই যে পিতৃপক্ষের যে সময়কালের কথা বলা হয়, সেই সময়কালের সূচনা অনেক পাজি পঞ্জিকা মতে আজ থেকে 21 তারিখ সেই পিতৃপক্ষ এবং মাতৃপক্ষের সন্ধিক্ষণ, যেখানে মহালয়া, এবং তারপর দেবীপক্ষের সূচনা হবে। এবং এই দেবীপক্ষের সূচনার আগে নারী শক্তিকে আরও একবার জাগ্রত করবার সময় নতুন করে এসেছে, সে কথা বলবো না। কারণ এখন খবরের শিরোনামে যখন যেখানে যেটুকু খবর আসে সেখানে নানানভাবে যে অপমান, যে লাঞ্ছনা বা যেভাবে নির্যাতনের শিকার হতে হয় আমাদের মেয়েদেরকে, বা আমাদের নিরাপত্তা নিয়ে অনেকাংশে অনেক প্রশ্ন থাকে, সেখানে রবি ঠাকুরকে এই জন্যই সময়ের আগে রাখা হয়, বা তিনি নিজেকে রাখবার চেষ্টা করে গিয়েছেন যথেচ্ছভাবে। তার কারণ সেই সময় দাঁড়িয়ে অন্দরমহলে মেয়েদেরকে আটকে না রেখে যেভাবে রবি ঠাকুরের সৃষ্ট নারী চরিত্ররা নিজ নিজ ক্ষেত্রে, কেউ তার স্বামীর যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করতে না পেরে প্রতিবাদী হয়ে উঠেছে, কেউ প্রকৃতির হয়ে কথা বলতে গিয়ে প্রতিবাদী হয়ে উঠেছে, কেউ আবার নিজেকে চিনতে শিখেছে, নিজের আত্মমর্যাদা, আত্মসম্মানকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সেভাবেই রবি ঠাকুরের এই নানান সৃষ্টিতে বিচিত্র নারী চরিত্রগুলো বা নারীর যে নাম, যে পরিচয়, তা ধরা দিয়েছে।
এই যেমন ধরুন, যেমনটা বলছিলাম, যে বেশ কিছু নারী চরিত্র সম্পর্কে এমনটা বলা যেতে পারে যে যা কিনা সময়ের চেয়েও অগ্রসর, 100 বছর পেরিয়েও তারা আধুনিক। শুধু গল্প সাহিত্যে নয়, রবীন্দ্রনাথের গান, কবিতা, নাটক ও উপন্যাসে নারীর আপোষহীন কণ্ঠস্বর শোনা গেছে বারবার। সেটা ল্যাবরেটরির সোহিনী হোক, দুই বোনের শর্মিলা উর্মিলা হোক, 4 অধ্যায়ের এলা, যোগাযোগের কুমুদিনী, শেষের কবিতার লাবণ্য, কিংবা দৃষ্টিদানের কুমু, গোরার সুচরিতা, নষ্টনীরের চারুলতা, অথবা ছোট গল্পের ক্ষেত্রে স্ত্রীর পত্রের মৃণাল, দেনা পাওনার নিরুপমা, সমাপ্তির মৃন্ময়ী, শাস্তির চন্দরা, কিংবা রবীন্দ্র নাটকে রক্তকরবের নন্দিনী। তারা সবাই সবার ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে লড়াই করেছে, কেউ প্রকৃতির রূপ ধরে বা প্রকৃতিকে সামনে রেখে। এবং শুভময়দাও আমার সঙ্গে একমত হবেন আশা করি, কারণ প্রেম, বিদ্রোহ, বিপ্লব সমস্ত কিছুই রবি ঠাকুর কখনো ঈশ্বরকে, কখনো প্রকৃতিকে, এই সমস্ত উদ্দেশ্য করেই তিনি তার সৃষ্টিগুলো রেখে গিয়েছেন। একেবারেই তাই, একদম। আর সবচেয়ে বড় কথা কি, রবীন্দ্রনাথের গানের মানে নাটকে বা ছোট গল্পে বা উপন্যাসে যেভাবে নারীরা এসছে, রবীন্দ্রনাথের গানে সেভাবে কিন্তু আসেননি। একদম তাই, কারণ গানের ক্ষেত্রে বা গান, কবিতা, এই সৃষ্টিগুলোর ক্ষেত্রে প্রকৃতি, ঈশ্বর, এই সমস্ত কিছুকে তিনি উৎসর্গ করে দিয়েছেন। আবার কোথাও একটা দেখো, ঘুরে ফিরে প্রকৃতিকেও কিন্তু নারীর স্বরূপ হিসেবেই ধরা হয়। অবশ্যই এই একটা গোলক ধাঁধা, যদি না ওই যে মহাসমুদ্র, গভীর এই সমুদ্রের মাঝে কেউ নামতে পেরেছে, তার কাছে এই গোলক ধাঁধাটা গোলক ধাঁধাই থেকে যাবে। এই রবীন্দ্রনাথের দেখো মুক্তি কবিতাটার ওই লাইনগুলো, আমি নারী আমি মহীয়সী, ঠিক, আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না তারার নিদ্রাবিহীন শশী, আমি নইলে মিথ্যে হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যে হতো কাননে ফুল ফোটা। ওনার কবিতার মধ্যে আছে, কিন্তু গানের মধ্যে খুব কমই মানে হয়তো প্রকৃতিকে নারী হিসেবে দেখেছেন উনি। শুনি। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায়ে আমার ভয়ে ভাঙাই নায়ে, আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায়ে আমার ভয়ে ভাঙাই নায়ে, আমি মারের সাগর পাড়ি দেব। মা ভৈবানীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে, মা ভৈবানীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে, তোমার ওই পারেতেই যাবে তোরি ছায়া বটের ছায়ে, আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায়ে আমার ভয়ে ভাঙাই নায়ে, আমি মারের সাগর পাড়ি দেব। দেখাবে যে আমারে চায়, আমি অভয় মনে ছাড়ব তোরি, এই শুধু মোর দায়, এই শুধু মোর
তোমারে চাই, আমি অভয় মনে ছাড়ব তোরি, এই শুধু মোর দায়, এই শুধু মোর দায়। দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি, দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি। আমার দুঃখ দিনের রক্ত কমল তোমার করুণ পায়ে, আমি মারের সাগর পাড়ি দেব। বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙায় নায়ে, আমি মারের সাগর পাড়ি দেব। যদি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের কথা ধরা যায়, তাহলে দেনা পাওনা, হৈমন্তী, শ্রীর পত্র, অপরিচিতা ও পয়লা নম্বর, এই গল্পের নায়িকারা যারা ছিলেন, অর্থাৎ নিরুপমা, হৈমন্তী, মৃণাল, কল্যাণী, অনিলা, এই প্রতিটি চরিত্র সমাজের তথাকথিত বিবাহরীতি, সংসার ধর্ম, পণ প্রথা, শ্বশুরবাড়ির অত্যাচার, নিপীড়নের মুখে এক একটি প্রতিবাদী রূপ হয়ে উঠেছিলেন। এই গল্পগুলোয় রবীন্দ্রনাথ মেয়েদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে সমাজের যে অন্যায় রীতিনীতি তুলে ধরেছেন, একজন নারীর ও তার বাবা মাকে বিয়ের পরে শ্বশুরবাড়িতে যে অপমান অপবাদ সহ্য করতে দেখিয়েছেন, তা এখনও অনেক ক্ষেত্রেই প্রাসঙ্গিক। আবার একই সাথে তাদের প্রতিবাদী চরিত্রের বহিঃপ্রকাশও হয়েছে, আর তা এখনও অনেক ক্ষেত্রে প্রাসঙ্গিক বলেই আবারও বারংবার ফিরে ফিরে এই আলোচনায় আমাদের আসতে হয়। আর এই আলোচনায় আসারও অন্যতম একটি কারণ ওই যে শুরুতেই বলছিলাম না, যে এই মুহূর্তে দাঁড়িয়েও যেখানে ধরুন সর্বক্ষেত্রে নারীর জয় জয়কার, নারীরা কাঁধে কাঁধ মিলিয়ে যেমন হেসেলের কাজ করছে, তেমন বাইরের জগতের কাজ করছে, নানান দিকে প্রযুক্তিগত দিকেও নারীদের উন্নয়ন বা নারীদের প্রথম সারিতে থাকা, এই সমস্ত কিছু বিশেষ লক্ষণীয়। তারপরেও সমাজের একটা স্তরের কাছে নারী আজও অবহেলিত, অপমানের, লাঞ্ছনার, নির্যাতনের কিংবা লালসার পাত্রী মাত্র। এর বাইরে কি শুধুই আর কিছু? এই প্রশ্নগুলো উঠতেই থাকে। আর এখান থেকে এরপরও গানে ফিরবো, গানে গানে ফিরবো, কারণ এই যে প্রত্যেকটা কথা, এই প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চরিত্রকে জিতিয়ে দেওয়ার নাম রবি ঠাকুর। আর সে কারণেই রবি ঠাকুর আজ থেকে শতবর্ষ পরেও ঠিক এতটাই চিরন্তন থেকে যাবেন। একদম ঠিক বলেছ। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। তাই আজি হতে শতবর্ষ কেন, 150 পার হয়ে চলল। একদম, মানে আরো অনেকগুলো শতবর্ষ কাটিয়ে ফেললেও তিনি থেকে যাবেন এভাবেই। মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে, মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে, আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে, ভ্রমি বিস্ময়ে, মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে। তুমি আছো বিশ্বনাথ, অসীম রহস্য মাঝে, তুমি আছো বিশ্বনাথ, অসীম রহস্য মাঝে, নীরবে একাকী আপন মহিমা নিলয়ে
কালে অগণ্য এ দীপ্ত লোকে তুমি আছো মোরে চাহি আমি চাহি তোমা পানে অনন্ত এ দেশকালে অগণ্য এ দীপ্ত লোকে তুমি আছো মোরে চাহি আমি চাহি তোমা পানে তপ্ত সর্বকুলাহল শান্তিমগ্ন চরাচর স্তব্ধ সর্বকুলাহল শান্তিমগ্ন চরাচর একো তুমি তোমা মাঝে আমি একা নির্ভয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকী রমি বিস্ময়ে রমি বিস্ময়ে মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে। গান শুনবো, গানে থাকবো, আর তার সঙ্গে আপনারাও আমাদের সঙ্গে সরাসরি জুড়ে রয়েছেন। সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে। আজকের বিষয় কিংবা আজকের অনুষ্ঠান আপনারাও আপনাদের মতামত আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন, আরও দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। তবে একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। প্রতিদিনের রবীন্দ্রনাথ, রবীন্দ্র সাহিত্যে প্রতিবাদী নারী, বা যেভাবে নারীদেরকে তিনি জিতিয়ে দিয়ে গিয়েছেন কিংবা জিতে যাওয়ার পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন। গানে গানে আজ এই প্রতিদিনের রবীন্দ্রনাথ প্রত্যেকটা পর্বের মতোই আপনাদের কাছ অবধি পৌঁছে দেওয়ার উদ্দেশ্য শুধু তাই নয়, বাংলা বাঙালির কৃষ্টি সংস্কৃতি এবং তারই সঙ্গে রবীন্দ্র যাপন, রবি যাপনে আমরা আদৌ কতটা নিজেদেরকে সেই ভাবনায় সেই দর্শনে এগিয়ে নিয়ে যেতে পারি তা নিয়ে বিস্তর প্রশ্ন, তর্ক বিতর্ক আলোচনা থাকলেও আজকের এই পর্ব থেকে আরও দুজন মানুষের কথা না বললেই নয়। কারণ আজ এমন একটা দিন, 8ই সেপ্টেম্বর, একদিকে ভূপেন হাজারিকা, তাঁর জন্মদিন, এবং তারই পাশাপাশি আশা ভোঁসলে, তাঁরও জন্মদিন। তাই এই দুই প্রবাদ প্রতিম শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা, বা তাদের জন্মদিনে আমাদের তরফ থেকে তাদের শ্রদ্ধার্ঘ্য, এবং তার পাশাপাশি অবশ্যই গানে গানে এই পর্ব এগিয়ে নিয়ে যাওয়া। সরাসরি আপনারা জুড়ে রয়েছেন, সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার রয়েছে। আপনারাও আপনাদের মতামত, ভালো লাগা, এই অনুষ্ঠানকে নিয়ে আপনাদের আবেগ সমস্ত কিছু আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। তবে তার আগে গান শুনব। কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী, তাহারে কোথা খুঁজিছ ভব অরণ্যে, কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন ওরে মন। কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী।
রে চিত্ত কমলে, দেখো দেখো রে চিত্ত কমলে, চরণ পদ্ম রাজে হায়, চরণ পদ্ম রাজে হায়। অমৃত জ্যোতি কিবা সুন্দর, ওরে মন কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী। দেখো দেখো রে চিত্ত কমলে, দেখো দেখো রে চিত্ত কমলে, চরণ পদ্ম রাজে হায়, চরণ পদ্ম রাজে হায়। অমৃত জ্যোতি কিবা সুন্দর, ওরে মন কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী। তাহারে কোথা খুঁজিছ ভব অরণ্যে, কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন, ওরে মন কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী। গান তো শুনবই, তবে একজন দর্শক বন্ধু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত, বৈজয়ন্তী বিশ্বাস বলছি দশগ্রামা থেকে। নমস্কার, কে রয়েছেন? আজকে আপনাদের বিষয় তো সিটিভিএন চ্যানেলে। হ্যালো, আমরা আবারও যোগাযোগ করব আপনার সঙ্গে, মানে আপনি যোগাযোগ করবার চেষ্টা করুন, সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যাচ্ছে। এবং সেক্ষেত্রে যে নারী চরিত্রগুলোর কথা বলছিলাম, বা যেগুলো প্রতিবাদী নারীর কথা বলবো রবি সাহিত্যে, রবীন্দ্র সাহিত্যে, কিন্তু তাদের কথা বলবো না, এটাও হয় না। আরো একজন রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত। হ্যালো হ্যালো, সুপ্রভাত, দশগড়া থেকে বৈজয়ন্তী। নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনাদের সমস্যা হচ্ছে। এবং যে কথা বলছিলাম, অর্থাৎ এই যে প্রত্যেকটা ক্ষেত্র দেনা পাওনা, যদি সেই গল্পের কথাই আমরা দেখি, ছোট গল্প, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে পণের পুরো টাকা দিতে পারেননি নিরুপমার বাবা। তাই শ্বশুর বাড়িতে শাশুড়ির প্রবল নির্যাতনের শিকার সে। বাবা তার মেয়েকে সুখী করতে শেষ সম্বল বাড়িটুকুও বিক্রি করে দেন, কিন্তু নিরুপমা টাকা দিতে বাধা দেয়। টাকা যদি দাও তবেই অপমান। তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি কি কেবল একটা টাকার থলি? যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম। না বাবা, এ টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না। এই সংলাপেই নিরুপমার ব্যক্তিত্ব ঝলসে উঠতে দেখা যায়। তবে শেষ পর্যন্ত অবহেলায়, নির্যাতনে মৃত্যু হয় নিরুপমার। শেষ দেখাও হয়নি তার বাবার সঙ্গে। ঠিক এই ট্র্যাজেডিগুলো তার ছোট গল্পে, উপন্যাসে রয়ে গিয়েছে। প্রতিবাদ করতে দেখা গিয়েছে, আবার কখনো যে কারণে প্রতিবাদ, সেই নির্যাতন, সেই যন্ত্রণায় মূর্ছে পড়তে দেখা গিয়েছে। মৃত্যু পর্যন্ত হয়েছে, কিন্তু তারপরেও প্রতিবাদ করার, আওয়াজ তোলার যে শিক্ষা, যে পথ, তা কিন্তু রবি ঠাকুর দেখিয়ে গিয়েছেন। খুব সুচারুভাবেই হয়তো দেখিয়ে গিয়েছেন। এরপর গানে যাই।
এই যে বলছিলেন না, এই যে নারীর ব্যাপারটা দেখো প্রকৃতির সঙ্গে কেমন মিলিয়েছেন। এই যে এটা শুনলে অনেকেই বলবে বর্ষার গান, হ্যাঁ, কিন্তু এটা প্রেমের গান, খুব মানে জনপ্রিয় গান। আমার নিশীথ রাতের বাদল ধারা, আমার নিশীথ রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা, নিশীথ রাতের বাদল ধারা। ওগো অন্ধকারের অন্তরধন দাও ঢেকে মোর পরানো মন, অন্ধকারের অন্তরধন দাও ঢেকে মোর পরানো মন, চাইনে আমি চাইনে, আমি চাইনে তপন, চাইনে তারা, নিশীথ রাতের বাদল ধারা। যখন সবাই মগন ঘুমের ভোরে, নিয়োগ নিয়োগ আমার ঘুম নিয়োগ হরণ করে, সবাই মগন ঘুমের ঘোরে, একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরের রূপে, একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরের রূপে, দিও গো দিও গো আমার চোখের জলের দিও সারা, নিশীথ রাতের বাদল ধারা। এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা, নিশীথ রাতের বাদল ধারা, আমার নিশীথ রাতের বাদল ধারা। একজন দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, সুপ্রভাত। সুপ্রভাত দিদি, নমস্কার, বলুন। হ্যাঁ, বৈজয়ন্তী বিশ্বাস জজঘরা থেকে বলছি। বলুন দিদি। বলছি যে আপনাদের সিটিভিএন চ্যানেলে এই যে প্রতিদিনের রবীন্দ্রনাথ, তাতে আজকের সঙ্গীত শিল্পী তো আমাদের খুবই পছন্দের, তারপরে সঞ্চালিকা যেমন শিল্পীরা সমবেত উপস্থিত এত সুন্দর অনুষ্ঠান করেন, যার জন্য কিন্তু আমরা বসে শুনতে পাই। আর আজকের বিষয়টা আপনার রবীন্দ্রনাথের ছোট গল্প, কবিতাই উপন্যাস সবেতে প্রতিবাদী নারীদের চরিত্র। আর সেই সূত্রে একটি কথা বলবো, গত বৃহস্পতিবার আপনারা তাসের দেশ রূপকটি পরিবেশন করলেন, তাতে এখানে অনেক কিছু শিক্ষণীয়, যেমন বয়স্কদের সম্মান করা, নারীদের সম্মান করা, যেমন রানী মাতাসের দেশ, যাই হোক। আর আপনার আরেকটা বলছি কি, নারী জাতিকে সম্মান করা বা একটি সুন্দর নিয়ম জীবনে চলা, তিনি অনেক কিছু আমাদের শিখিয়ে দিয়ে থাকে। আর তিনি অবিশ্রান্ত ধারায় কর্মমুখ হচ্ছে,
তার শিক্ষা, তিনি যে শিক্ষা দিয়ে যাচ্ছেন সেগুলো যদি আমরা একটু অনুসরণ করতে পারি তাহলে কিন্তু আমাদের তো রবীন্দ্রনাথ দেশের গর্ব। তাহলে তাকে, তার যে এত কর্ম মুখর ছিলেন সেইগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে কিন্তু আমরা অনেক উন্নত হতে পারবো। তিনি তো দেশ বরেণ্য মনীষী, সেই দেশ বরেণ্য মনীষীকে শ্রদ্ধা জানিয়ে, তার লেখনীকে সম্মান জানিয়ে তাকে সশ্রদ্ধ প্রণাম জানালাম। নমস্কার। অনেক ধন্যবাদ জানাবো আপনাকেও। দেখুন, এভাবেই আপনারা আমাদেরকে সঙ্গে রেখেছেন বা আমাদের সঙ্গে থাকেন বলেই আমরাও সাহস পাই। কারণ আজকের দিনে দাঁড়িয়ে এই যে আপনি বললেন যে সম্মান, জানি না এই সম্মানের বিচার বিবেচনা এই সমস্ত কিছু ঠিক কিসের মাপকাঠিতে হয়। তারপরেও দেখুন, এই আরও একটা আশ্বিন মাস, সেই আশ্বিনে মায়ের আগমন হবে, দেবী দুর্গার বোধন হবে, তার জন্য কতই না আয়োজন, পুজো মণ্ডপ, পাড়াগুলিতে চরম ব্যস্ততা, ঢাকের কাঠি, ঢাকের বলে তাকে আগমন, তার আগমনী বার্তা। শুধু তাই নয়, এই সমস্ত কিছু, অর্থাৎ এই এত আয়োজন, এত মজা, এত হুল্লোড়, প্যান্ডেল হপিং, তার জন্য এই অষ্টমীর অঞ্জলি থেকে শুরু করে সন্ধ্যারতি সমস্ত কিছু হয়, শাঁখ বাজে, উলু দেয় মানুষজন। কিন্তু এই আমার আপনার ঘরের মেয়েরা যখন বেড়ে ওঠে, বা এখনো প্রত্যন্ত দিকে এখনো মেয়ে জন্মালে কোথাও একটা যে দুশ্চিন্তার ভাঁজ তৈরি হয় তার বাবা মায়ের কপালে, মেয়ে জন্মালেই যেভাবে বিয়ে দেওয়ার চিন্তাটা সবার আগে মাথায় আসে, এই সমস্ত কিছুকে একটু পাশে সরিয়ে রেখে মেয়েটাও যে একইভাবে মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে, ছেলে মেয়ে সবার আগে তো সে মানুষ, তার মান আর হুঁশ যেন আমরা তার মধ্যে সে বীজটা রোপণ করতে পারি, সে যেন আরো বড় মানুষ হয়, বড় মনের মানুষ হয়। ভালো বড় এই সমস্ত কিছুর সংজ্ঞাগুলো যদি একটু একটু করে কিঞ্চিত বদলে ফেলতে পারি, তাহলেই বোধহয় এই সমাজটা একটু একটু করে তার ছবিটা বদলাতে পারে, তার ভাবধারার পরিবর্তন আসতে পারে। গানে যাই, গান শুনবো পরবর্তী। আজ আশাজির জন্মদিন। ওনার আশীর্বাদ পাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার কলকাতায় হায়াত রিজেন্সি হোটেলে। আচ্ছা। এবং সেই দিনটা আমার কাছে মানে আমার জীবনের স্মরণীয়তম একটি দিন। তাকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে তার কণ্ঠে অতি জনপ্রিয় একটি রবীন্দ্রনাথের গান একটু শুনি। চোখে আমার তৃষ্ণা, ও গো তৃষ্ণা আমার, বক্ষ জুড়ে চোখে আমার তৃষ্ণা, আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন, আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন, সন্তাপে প্রাণ যায় যায় যে পুড়ে, চোখে আমার তৃষ্ণা। ঝড় উঠেছে তপ্ত হাওয়ায় হাওয়ায়, মনকে সুদূর শূন্যে ধাওয়ায়, অবগুণ্ঠন যায় যে উড়ে, চোখে আমার তৃষ্ণা। যে ফুল
কালো হায়, যে ফুল কানন করতো আলো, কালো হয়ে সে শুকালো, কালো কালো হয়ে সে শুকালো হায়। ঝর্ণারে কে দিল বাধা, নিষ্ঠুর পাশানে বাধা, দুঃখের শিখর চূড়ে এ চোখে আমার তৃষ্ণা, ও গো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে, চোখে আমার তৃষ্ণা। আসলে প্রত্যেকটা দিনই এতটাই স্পেশাল বা এতটাই বিশেষ আমাদের কাছে, কারণ এই দিনগুলোর কিছু না কিছু মাহাত্ম্য, কিছু না কিছু মহিমা তো থেকেই যায়। আবার কথায় যদি ফিরি, তাহলে রবি ঠাকুর তার সাধারণ মেয়ে কবিতায় লিখছেন, পায়ে পড়ি তোমার একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্তই সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত ৫-৭ জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার, কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুল চন্দন পড়ুক তোমার কলমের মুখে, তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে, তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহীয়সী, তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে, শকুন্তলার মতো। অর্থাৎ এরকম অনেক সৃষ্টিতেই, রবি ঠাকুরের সৃষ্টিতে সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার কথা যেন ফুটে উঠেছে বারবার। চলুন গান শুনবো আবার। তোমার শেষের গল্পটি পড়লাম শরৎবাবু, বাসি ফুলের মালা। কি লাইন, হ্যাঁ? প্রত্যেকটা কথা। ওই আসে ওই অতি ভৈরব হরষে, জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রভসে, ঘন গৌরবে নবযৌবনা বরষা, শ্যাম গম্ভীর সরসা। ওই আসে ওই অতি ভৈরব হরষে, গুরু গর্জনে নীল অরণ্য শিহরে, উতলা কলাপি কেকা কলরবে বিহরে, নিখিল চিত্ত হরষা, ঘন যৌবনে আনিছে মত্ত বরষা। ওই আসে ওই অতি ভৈরব হরষে। কোথা তোরা ওই তরুণী পথিক ললনা, জনপদ বধূ তরিত চকিত নয়না। মালতী মালিনী কোথা প্রিয় পরিচারিকা, কোথা তোরা অভিসারিকা। ঘন বন তলে এসো ঘন নীল বসনা, ললিত নৃত্যে বাজুক স্বর্ণ রসনা। আনো বিনা
বিরোহিণী কোথা তোরা অভিসারিকা। আনু মৃদঙ্গ মুরজ মুরলী মধুরা, বাজাও শঙ্খ হুলুরব কর বধুরা। এসেছে বর্ষা ওগো নবয় অনুরাগিনী, ওগো প্রিয় ভারভাগিনী। কুঞ্জ কুটিরে ওই ভাবাকুল লোচনা, ভূর্য পাতায় নববৈত করি রচনা। মেঘমল্লার রাগিনী, এসেছে বর্ষা ওগো নবয় অনুরাগিনী। কেতকী কেশরে কেশপাশ কর সুরভি, হীন কোটি তটে গাঁথিল এ পর করবি। কদম্ব রেণু বিছাইয়া দাও শয়নে, অঞ্জন আঁকো নয়নে। তালে তালে দুটি কঙ্কণ কনকনিয়া, ভবন শিখিরে নাচাও গনিয়া গনিয়া। স্মিত বিকশিত বয়নে, কদম্ব রেণু বিছাইয়া ফুল শয়নে। এসেছে বর্ষা, এসেছে নবীনা বর্ষা, গগন ভরিয়া এসেছে ভুবন ভরসা। চলিছে ববনে শন শন বনবীথিকা, হিতময় তরুলতিকা। শতেক যুগের কবি দলে মিলি আকাশে, ধনিয়া তুলিছে মত্ত মদির বাতাসে। শতেক যুগের গীতিকা, শত শত গীত মুখরিত বনবীথিকা। গানেই ফিরবো, তবে সময় হয়েছে প্রতিদিনের রবীন্দ্রনাথের আজকের পর্বে আরও একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর প্রতিদিনের রবীন্দ্রনাথের একদম শেষ পর্ব নিয়ে। কথায় গানে আজকের এই প্রতিদিনের রবীন্দ্রনাথ কোথাও একটা আজকের সমাজের কাছে আরও একবার এই দৃষ্টান্ত প্রতিস্থাপিত করবার চেষ্টা যে নারী শক্তি শুধুমাত্র প্রতিমায় নয়, নিজের ঘরের মানুষটি, নিজের ঘরের মেয়েকে সম্মান করো। নারীর টান, যে নারীর গর্ভ থেকে আমাদের জন্ম, আমাদের পৃথিবীর আলো দেখা, তাকে কখনো অসম্মান করো না। এই সমস্ত কিছু প্রতিবাদের স্বরে, বিপ্লবের স্বরে, প্রেমের স্বরে, কিংবা প্রতিবাদ করে করে ক্লান্ত হয়ে মৃত্যুর পথ বেছে নেওয়া নিরুপমারা যেন কোথাও একটা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছেন, হ্যাঁ আমরা চাইলে আমরা পারি, রুখে তো দাঁড়াতে পারি। গানে ফিরবো, তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, বলুন। আমি গুজরাট থেকে জনানাথ বলছি। বলুন, সুপ্রভাত, বলুন। বলছি যে একটু বিষয় থেকে বেরিয়ে একটা গানের অনুরোধ করতে চাইছি। সেটা হচ্ছে, এখনো তো বর্ষার আবহাওয়া যায়নি, সেগুলো আজ শ্রাবণের ধারার মতো ওই গানটা একটু শুনতে চাইছি। শ্রাবণের ধারার মতো গানটা শোনাবো, কিন্তু শ্রাবণের ধারার মতো গানটা কিন্তু বর্ষার গান নয়, এটা পূজা পর্যায়ের গান। ও আচ্ছা, তাহলে তো আরো ভালো হলো। আচ্ছা, শ্রাবণের এত ধারা রয়েছে তো ওই জন্য সেটাই মনে পড়ছে, যেন আমি ভুলেও গেছি আজকাল, অনেক বহু বছর আগে কথা। আমার প্রায় 80-র কাছে বয়স, সেই জন্য আজকাল মনে রাখতে পারছি না। তবে হ্যাঁ, ভালো হবে যদি শোনান, এখনো শ্রাবণের আবহাওয়াটা রয়েছে। আর 2 নম্বর কথা হচ্ছে, একটা অনুরোধ করছি সঞ্চারিকাকে, যে শিল্পী যিনি যা গান গান তাদের তো দেখা যায়, তাদের সাথে কথা বলা হয়, কিন্তু কখনোই আমরা যারা বাদ্যযন্ত্রে থাকেন তাদেরকে ছবিটাও দেখান না। ওদের একটু আমার মানে ওদের একটু দেখার ইচ্ছে আমার, কেন আমরা ওদের দেখতে পাই না? ওরাও তো শিল্পী, ওরাও তো ভালো বাজান, সেই জন্য ওদেরকে একটু দেখতে চাই। মাঝে মাঝে ওদের একটু প্রজেক্ট করবেন,
এটাই আমার অনুরোধ। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। অবশ্যই আপনার পরামর্শ, আপনার কথা আমাদের সকলের মাথায় থাকবে এবং পরবর্তীতে দেখুন এটা একদমই ঠিক এবং আমি আপনার সঙ্গে একেবারেই সহমত, কারণ তারা না থাকলে গান প্রাণ পায় না। আমি ওই জন্য শুরুতেই বলি যে গানে যারা প্রাণ দেবেন, কারণ বাদ্যযন্ত্র, যন্ত্রের সঙ্গত, এই কঠিন কঠিন কথাগুলোর থেকেই আরও অনেক বেশি সহজ সরল কথা গানে প্রাণ দেন কিন্তু তারাই। তাই আরও একবার অভিজিৎ দা, মৃগাঙ্ক দা, বিক্রম দা সকলকে আমাদের সঙ্গে নিয়েই তো এই পথ চলা। গানে যাই এবার, চলো। তোমার হলো শুরু, আমার হলো সারা। তোমার হলো শুরু, আমার হলো সারা। তোমায় আমায় মিলে এমনি বহে ধারা। তোমার হলো শুরু, আমার হলো সারা। তোমার জলে বাতি, তোমার ঘরে সাথী, আমার তরে রাতি, আমার তরে তারা। তোমার হলো শুরু, আমার হলো সারা। তোমার আছে ডাঙা, আমার আছে জল। তোমার বসে থাকা, আমার চলাচল। তোমার আছে ডাঙা, আমার আছে জল। তোমার বসে থাকা, আমার চলাচল। তোমার হাতে রয়, আমার হাতে ক্ষয়। তোমার মনে ভয়, আমার ভয় হারা। তোমার হলো শুরু, আমার হলো সারা। তোমায় আমায় মিলে এমনি বহে ধারা। তোমার হলো শুরু, আমার হলো সারা।
দেনা পাওনার নিরুপমার কথা বলছিলাম আপনাদের। এবার আসি স্ত্রীর পত্রে মৃণালের কথায়। স্ত্রীর পত্রের বাঙাল বাড়ির মেয়ে মৃণাল এই নিপীড়নের গণ্ডি থেকে বের হতে পেরেছিল তার বুদ্ধিমত্তা ও প্রতিবাদ করতে পারার দৃঢ় ব্যক্তিত্ব দিয়ে। কল্যাণীর বাবা শম্ভুনাথ তার মেয়েকে বরপক্ষের কাছে অপমানিত হতে দেননি। কল্যাণীর বিয়েতে পাত্রপক্ষের দাবি অনুযায়ী যৌতুকের টাকা ও অলংকার দিতে রাজি হন। বিয়ের আসরে পাত্রের মামা মেয়ের গা থেকে সকল অলংকার খুলে তা মেপে নিতে চায়। দেখা যায় প্রতিশ্রুত পরিমাণের চেয়ে তিনি বেশি গয়নাই দিয়েছেন। পাত্রপক্ষ সন্তুষ্ট হলেও শম্ভুনাথ বলেন, আমার কন্যার গহনা আমি চুরি করিব এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। মেয়ের বিয়ে না দিয়ে তিনি পাত্রপক্ষকে বিয়ের আসর থেকে বিদায় করে দেন। এভাবেই এক একটা চরিত্র এক এক সময় স্পষ্ট হয়ে উঠেছে। প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথ নিজেও অন্বেষণ করছিলেন নারীর মুক্তির পথ। সে কি সংসারের জাঁতা কলে পিষ্ট হতেই থাকবে? রাধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাধার চক্র থেকে নারীকে মুক্ত হতে হবে। কিন্তু সেই মুক্তি কি কেবল ধর্মের পথে? না, তা নয়। নারীর মুক্তি তার স্বাধীন জীবনে, তার কর্মের সাধনায়। নারীর মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে 1 নম্বর অত্যন্ত সিদ্ধ একটি প্রতিবাদী গল্প। গল্পে অনিলা পুরুষতান্ত্রিক সমাজে অবহেলা এবং লালসাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে খুঁজে নিয়েছিল আত্মসম্মানের স্বাধীন জীবনকে। গল্পের কাহিনী পারিবারিক হলেও সামাজিক চেতনায় তা ভরপুর। আর এই গল্পের নায়িকা অনিলা যে কিনা বিদ্রোহিনীর প্রতীক। আবারও ফিরবো গানে। চলো, খুব প্রিয় একটা গান, অনেক দিন গাই না গানটা, একটু একটু গাই, ইচ্ছে করছে গাই। শুনি শুনি। কৃষ্ণ কলি আমি তারেই বলি, কৃষ্ণ কলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, কালো মেঘ কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারেই বলি। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল গুরু, শুনলে বারে মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারেই বলি। পূবে বাতাসে এলো হঠাৎ ধে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কি নাচে আমি জানি, আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণকলি আমি তারেই বলি। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণকলি আমি তারেই বলি। আর যা বলে বলুক অন্য লোক, দেখেছিলেন ময়না পাড়ার মাঠে ও কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণকলি আমি তারেই বলি। অসাধারণ। কোথাও একটা এই কথাগুলোর মধ্যে, এই শব্দগুলোর মধ্যেও যেন কৃষ্ণকলিকে জিতিয়ে দেওয়ার কথাই তিনি বলে গিয়েছেন, জিতিয়ে দিয়ে গিয়েছেন কৃষ্ণকলিকে। সমাজের যা কিছু কালো, যা কিছু আঁধার, যা কিছু অবহেলায় পড়ে থাকে, যা কিছু নির্যাতনের শিকার হয়, জীবনটাকে সেভাবে দেখেই, সেখান থেকেই, সেই আঁধার থেকে আলো, কালো থেকে আলো, সমস্ত কিছু খুঁজে বের করার পথ যদি কেউ দেখিয়ে দিয়ে থাকেন, তাহলে তিনি এক এবং অদ্বিতীয়, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের চন্দরা, কল্যাণী, নিরুপমা, অনিলা, মৃণাল সব চরিত্রই যেন একবিংশ শতাব্দীর নারীর মধ্যে সুপ্ত আছে। রবীন্দ্রনাথ বুঝতে চেয়েছেন এবং পাঠককেও বোঝাতে চেয়েছেন যে স্বাধীন ও ক্ষমতায়িত জীবনের মধ্যেই রয়েছে প্রকৃত মুক্তি, আর এক নারীর পাশে দাঁড়াতে হবে অন্য নারীকে। মানুষ হিসেবে আত্মমর্যাদা নিয়ে নারীদের বেঁচে থাকতে হলে এর গত্যান্তর নেই। সামাজিক নানা প্রথার বিরুদ্ধে নারীদের নীরব প্রতিবাদী সত্তা, প্রকাশ্য প্রতিবাদ কিংবা তিরস্কারের মাধ্যমে রবীন্দ্রনাথ অত্যন্ত নিখুঁতভাবে তার ছোট গল্পের নারী চরিত্রগুলো নির্মাণ করেছেন। আলোচনায় প্রতীয়মান হয় রবীন্দ্রনাথের ছোট গল্পে সামাজিক প্রথার বিরুদ্ধে নারীর প্রতিবাদ এসেছে বিচিত্র রূপে এবং ভিন্ন কারণে। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, রেখা মুখোপাধ্যায়, দুর্গাপুর থেকে বলছি। আজকের যে বিষয় প্রতিবাদী নারী, শুনলাম অনেক কিছুই, ওগুলো বললে হয়তো তারই পুনরাবৃত্তি, তবুও একটু বলি। যেমন নিরুপমা আজও প্রাসঙ্গিক, দেনা পাওনা গল্প আজও প্রাসঙ্গিক, এই নিরুপমাদের জীবন বলিদান আজও হয়ে চলেছে। এই গল্পের তো কোনো তুলনা হয় না। নিরুপমা যখন তার বাবাকে বলে যে তুমি যদি টাকা দাও তবেই আমার অপমান হবে, বাবা তুমি এই টাকা দিও না। যখন রামসুন্দর বাবু, তার নিরুপমার পিতা, সেই তিনখানি নোট যে বার করছেন, নামাচ্ছেন, সেটাকে রবীন্দ্রনাথ বর্ণনা করছেন পঞ্জরের, বক্ষের পঞ্জরের তিনখানি অস্থির মতো তিনখানি নোট অতি সহজে, অতি অবহেলে বাহির করিলেন। যদিও আমরা জানি অতি সহজে, অতি অবহেলে বাহির করেননি,
ঘর বাড়ি সমস্ত বিক্রয় করে তিনি সেই টাকা নিয়ে গিয়েছিলেন। কিন্তু নিরুপমার প্রতিবাদ সোচ্চার কণ্ঠে ধ্বনিত হয়েছিল। নিরুপমা বলেছিল, আমি কি কেবল একটা টাকার থলি, যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম, তুমি যদি এই টাকা দাও বাবা তাহলে আমার অপমান হবে। এই হচ্ছে নিরুপমা। আবার অন্যদিকে আরো অনেক নারী চরিত্র এইরকম প্রতিবাদী সবাই, যেমন মৃণাল বলেছে তোমাদের চরণতল, মানে তোমাদের চরণতল আশ্রয়চ্যুত মৃণাল, মানে এবার থেকে তোমাদের আশ্রয় আর নেই। রবীন্দ্রনাথ আমাদেরকে জিতিয়ে দিয়ে গেছেন, কিংবা জিতে যাওয়ার পথটা দেখিয়ে গিয়েছেন। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তবে সময় একদমই প্রায় শেষের দিকে। শুভময়দার একটা গান, শেষ গান শুনবো, লাস্ট গান শুনবো। তার আগে আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো, কারণ এতটা সুন্দরভাবে সব সময় আপনারা আমাদের পাশে রয়েছেন, ভালো মন্দে সর্বত্র। ধন্যবাদ জানাবো যারা গানকে প্রাণ দিলেন, অর্থাৎ বাদ্যযন্ত্রের সঙ্গত করলেন, অভিজিৎ দা, মৃগাঙ্ক দা, বিক্রম দাকে। ধন্যবাদ জানাবো শুভময় দাকে এত সুন্দর একটা সকাল আমাকে, আমাদের দর্শকদেরকে, আমাদের পরিবারকে উপহার দেওয়ার জন্য। আর তার পাশাপাশি আপনারা তো রয়েছেন, চলুন গানে গানে শেষ করব আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ। অনুরোধের গান দিয়ে শেষ করি। হ্যাঁ, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার, মুখের পরে বুকের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে, পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়নে, নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে, নিশিদিন এই জীবনে সুখের পরে দুঃখের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে, যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে, যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা, নিঃ
নিশিদিন এই জীবনের তৃষার পরে ভুখের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে বুকের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে